ভোট আসছে ইসরায়েলে, আর এবারের ভোটে কি নেতানিয়াহুর পরাজয় অবশ্যম্ভাবী? আর সেটা হলে কি তার জেল যাত্রা কোনোভাবেই আটকানো যাবে না? মানে নেতানিয়াহুর সামনে এবার আসল অগ্নি পরীক্ষাটা আসতে চলেছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু, এই জুড়েই এখন বিশ্বের যাবতীয় ভূরাজনৈতিক সংকটের দুই ভিলেন। তেল সংকট থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নশীল দেশে এখন ক্রমেই মাথাচাড়া দিচ্ছে অর্থনৈতিক অস্থিরতা। আর ঠিক সেই জন্যেই সামনের নভেম্বরে আমেরিকার মিড টার্ম ভোট এবং অক্টোবরে ইসরায়েলের ভোটের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। দুই দেশের বিরোধী দলই শুধু নয়, বিশ্বের অন্য দেশের নজরও এখন এই চুরির সমস্ত কাণ্ড কারখানার দিকে। কিন্তু ইসরায়েলে ঠিক কী অবস্থায় আছেন নেতানিয়াহু? সেখানের রাজনৈতিক আবহ কি এখন নেতানিয়াহুর পক্ষে? একটা বিষয় মোটামুটি জেনে রাখা দরকার, ইসরায়েলেও সরকারপন্থী গদি মিডিয়া আছে, কিন্তু ভারতের মূলধারার সমস্ত মিডিয়ার মতো ইসরায়েলের সব মিডিয়া কিন্তু নেতানিয়াহুকে বিশ্বগুরু বানিয়ে দেয়নি। সেখানে সরকার তথা ব্যক্তি নেতানিয়াহুর তুগলকি কাণ্ড কারখানার সমালোচনার পরিসর কিন্তু সংবাদ মাধ্যমে এখনো রয়েছে। সম্প্রতি রিপোর্টার্স উইদাউট বর্ডারের সমীক্ষায় দেখা গেছে আমেরিকা সংবাদ স্বাধীনতার তালিকায় ৫৫ নম্বরে রয়েছে, ইসরায়েল ১০১ নম্বরে, আর ভারত ১৫৯ নম্বরে। অর্থাৎ মোদির ভারতের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আমেরিকা এবং ইসরায়েল দুটো দেশই। ইসরায়েলের সেই সংবাদ মাধ্যম থেকেই যে খবর পাওয়া যাচ্ছে তা কিন্তু বেশ চমকপ্রদ। নেতানিয়াহুর বিরোধীরা এবার আর জোট নয়, সবাই একসঙ্গে একটা দল গড়ে ভোটে নামতে চলেছে। দুটি প্রধান দলের মার্জার বা এক দলে পরিণত হওয়া নিয়ে বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরা এক চমকপ্রদ রিপোর্ট তৈরি করেছে। এছাড়া দ্য স্টেটসম্যানের একটি বিশেষ রিপোর্টে বিরোধীদের এই এক দলের রূপান্তরকে নেতানিয়াহুর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখানো হচ্ছে। বিরোধীদের এবার এই এক দলে বিলীন হয়ে যাওয়া কি যে কোনো দেশের রাজনীতিতে অভিনব এবং বিরল ঘটনা? তবে দুটি ভিন্ন মতের দলের একটা দলে মিলে যাওয়ার একটা চমকপ্রদ প্রেক্ষাপট আছে। আজকের এই এপিসোডে ইসরায়েলের ভেতরের রাজনীতি এবং নেতানিয়াহুর অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। ইসরায়েলের এবং বিশ্বের বিখ্যাত সংবাদপত্রগুলি এ ব্যাপারে কি লিখছে তা আপনাদের সামনে নিয়ে আসব। তবে এই প্রতিবেদন করার সময় নেতানিয়াহুর ধামাধরা সংবাদ মাধ্যমকে একেবারেই বাদ রেখেছি। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। শুরুতেই বছর চারেক পিছিয়ে যাই, তাহলেই নেতানিয়াহুর এবারের ভোটের মরণবাচন সমস্যাটা পরিষ্কার বোঝা যাবে। একেবারে বিপরীত মতের দলগুলো যখন একজোট হয় তখন তাদের বলে রামধনু জোট। হয়তো কিছুদিনের জন্য ওই জোট সুফলও দেয়, তারপর অনেক সময় তা ভেঙেও যায়। ভারতেও তা হয়েছে ইসরায়েলেও। ইসরায়েলের রামধনু জোটের প্রাথমিক লক্ষ্য ছিল নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো। ২০২১ সালের জুনে যে ঐতিহাসিক জোট সরকার গঠিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন নাফতালি বেনেট এবং ইয়াহির ল্যাপিড। এটা ছিল ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বিচিত্র জোট, যেখানে চরম দক্ষিণপন্থী থেকে শুরু করে বামপন্থী, এমনকি প্রথমবারের মতো একটি আরব মুসলিম দলও অন্তর্ভুক্ত হয়েছিল। এই জোটের দরকার পড়েছিল কেন? কারণ নেতানিয়াহুর চূড়ান্ত দক্ষিণপন্থী রাজনীতি অন্য বিরোধী দলকে একটা আতঙ্কের সামনে ফেলে দিয়েছিল। ওই রাজনীতির অর্থ ছিল বিপক্ষ মানেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়, তারা দেশের শত্রু, দেশদ্রোহী। খুব চেনা চেনা লাগছে কথাটা। নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান এবং তার নেয়া যাবতীয় পদক্ষেপগুলো নিয়ে আন্তর্জাতিক মহল বারবারই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। 4 বছর আগেও তাই ছিল। তা সত্ত্বেও 2019 থেকে 2021 পর্যন্ত 4টি ভোটে দেশের ত্রিশঙ্কু অবস্থা হয়।
মরিয়া বিরোধীরা তখন জোট করে। কিছুদিনের মধ্যে সে জোটের সলিল সমাধিও হয়ে যায় এবং ফিরে আসেন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘকাল থাকা প্রধানমন্ত্রী। তিনি মোট 3 দফায় এই দায়িত্ব পালন করেছেন এবং সব মিলিয়ে 18 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। তার শাসনকালকে 3টে ভাগে ভাগ করা যায়। প্রথম দফায় 1996 থেকে 1999 সাল, অর্থাৎ প্রায় 3 বছর। দ্বিতীয় দফায় 2009 থেকে 2021, টানা 12 বছর। এবং এখন চলছে তৃতীয় দফা, 29শে ডিসেম্বর 2022 থেকে এখনো পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন। ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়নকেও তিনি প্রধানমন্ত্রিত্বের সময়ের দিক থেকে ছাড়িয়ে গেছেন। কিন্তু ক্ষমতার শীর্ষে থেকে ইসরায়েলকে তিনি কি দিয়েছেন? কয়েকটি ভাগে নেতানিয়াহুর রাজনৈতিক স্টাইল এবং ইসরায়েলের আসন্ন ভোট কেন গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করা যাক। ইসরায়েলের রাজনীতির ইতিহাসে গত 26শে এপ্রিল দিনটি একটি মাইল ফলক হয়ে থাকবে, কারণ এদিন 2 প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়াহির লাপিড নিজেদের আদর্শগত পার্থক্য ভুলে একটি নতুন দল তৈরি করে ফেলেছেন। মানে জোট রাজনীতির জটিলতা ছেড়ে তারা তৈরি করে ফেললেন এক নতুন দল, আর এই নতুন দলের নাম দেওয়া হয়েছে বেয়াদ, ইংরাজি অনুবাদে যার অর্থ টুগেদার। বাংলা করলে আমরা বলতে পারি একসঙ্গে। কিন্তু নিজেদের পুরনো দল শিখিয়ে তুলে নতুন এমন এক দলের দরকার পড়ল কেন? সেটা বুঝতে গেলে নেতানিয়াহুর রাজনীতির ধরনটা বুঝতে হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ, তিনি যখনই রাজনৈতিক সংকটে পড়েন তখনই কোনো না কোনো যুদ্ধের জিগির তুলে দেন। এই মুহূর্তে ইরানের কাছে প্রচণ্ড মার খাওয়ার পর তিনি এখন তুরস্কের সঙ্গে বাক্যযুদ্ধ চালাচ্ছেন। একে অনেক বিশ্লেষক কেবল কূটনৈতিক বিবাদ হিসেবে দেখছেন না। স্পেশাল ইউরেশিয়ার মতো জিওপলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধিজীবীদের সংগঠন ভূরাজনৈতিক বিশ্লেষণে বলেছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে নেতানিয়াহুর এই সংঘাত আসলে একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল। ঘরোয়া রাজনীতিতে জনপ্রিয়তা যখন তলানিতে, তখন তুরস্ক বা ইরানের মতো দেশকে শত্রু হিসেবে খাড়া করে ইসরায়েলের মধ্যে চরম জাতীয়তাবাদী আবেগ উস্কে দেওয়াই নেতানিয়াহুর মূল লক্ষ্য। একই সুর শোনা গেছে সংবাদ মাধ্যম মিন্টের প্রতিবেদনেও। সেখানেও বলা হয়েছে, ব্যক্তিগত দুর্নীতির মামলা এবং গোয়েন্দা ব্যর্থতার দায় থেকে মানুষের নজর ঘোরাতে নেতানিয়াহু এই ধরনের যুদ্ধের আবহাওয়া বা যুদ্ধের জিগির তৈরি করছেন। তার এই কৌশলকে রাজনৈতিক জীবন রক্ষা বা সার্ভাইভাল স্ট্র্যাটেজি হিসেবে দেখছে মিডিয়া। 2023 সালের 7ই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েলের ভেতর এক ভয়াবহ বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। এই ঘটনাকে ইসরায়েলের ইতিহাসের অন্যতম বড় গোয়েন্দা ব্যর্থতা এবং ট্র্যাজেডি হিসেবে দেখা হয় এবং তারপরেই নেতানিয়াহু শুরু করেন গাজা আক্রমণ, যেটাকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর মানবতা বিরোধী এবং অনৈতিক যুদ্ধ বলে তকমা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ সহ বিভিন্ন দেশ। নেতানিয়াহুকে ঘোষণা করা হয়েছে যুদ্ধ অপরাধী হিসেবে। তুরস্কের বিদেশ মন্ত্রক সম্প্রতি নেতানিয়াহুকে আমাদের সময়ের হিটলার বলে অভিহিত করেছে, আর এর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনের ইঙ্গিত, নেতানিয়াহু এই সংঘাতকে যতটা না দেশের স্বার্থে, তার চেয়ে অনেক বেশি নিজের কড়া ধাঁচের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে ব্যবহার করছেন। নির্বাচনে জেতার জন্য তুরস্কের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রচ্ছন্ন হুমকি দেওয়া নেতানিয়াহুর একটি পুরনো ফর্মুলা। আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের পরবর্তী সাধারণ নির্বাচন এবছরের 27শে অক্টোবর। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার KAN এবং তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি দাবি করেছে, বিরোধী জোট বেয়াদ আরও শক্তিশালী হওয়ার আগেই নেতানিয়াহু নির্বাচন এগিয়ে এনে আগামী মাসে, মানে জুন মাসে এটা করে ফেলতে চান। কারণ তিনি এই মার্জার হয়ে যাওয়া দলের বিরোধীদের ঘর গোছানোর জন্য বেশি সময় দিতে চান না। কিন্তু দ্য টাইমস অফ ইসরায়েল বলছে, ইসরায়েলের সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন ভোটের তারিখ অক্টোবর থেকে এগিয়ে আনতে রাজি নয়।
আর ইসরায়েলে অন্তত এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ভারতের মতো জ্ঞানেশ কুমারদের পাল্লায় পড়েনি। ভারতের গদি মিডিয়ার মতো খবর চেপে রাখার অসীম ক্ষমতাও সেখানকার মিডিয়ার নেই। তাহলে কি করবেন নেতানিয়াহু? ক্ষমতা হারানোর ভয়ে নেতানিয়াহু কি তাসের চাল বদলাবেন? কেমন ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন তিনি? 2018 সাল থেকেই তার বিরুদ্ধে ঘুষ নেওয়া, জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের মতো একাধিক অপরাধের মামলা রয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদে থাকলে তিনি বিচার প্রক্রিয়ায় বিশেষ প্রভাব বিস্তার করতে পারেন বা প্রয়োজনে আইন সংশোধন করে নিজেকে সুরক্ষা দিতে পারেন। বিরোধী জোট বেয়াদের অন্যতম প্রধান অভিযোগ হলো নেতানিয়াহু নিজের জেল যাত্রা ঠেকাতেই দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। মনে করুন, নেতানিয়াহুর দোসর ডোনাল্ড ট্রাম্পও কিন্তু একইভাবে ফেঁসে আছেন এপস্টিন মামলায়। পদ গেলে তারও কিন্তু জেল যাত্রার প্রবল আশঙ্কা আছে। ইসরায়েলের সবচেয়ে পুরনো, অত্যন্ত প্রভাবশালী খবরের কাগজ হলো হারেটস। হারেটসের একটি সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, আদালতের ক্ষমতা কমানোর জন্য নেতানিয়াহু তার বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার বিল এনেছিলেন। এই সংস্কারের মূল উদ্দেশ্যই ছিল নিজের দুর্নীতি থেকে রেহাই পাওয়া, কিন্তু এ কাজে তিনি সফল হননি। আর এই জন্যই তিনি এখন যুদ্ধের রাজনীতি দিয়ে ভোটে জিতে নিজেকে বাঁচাতে চাইছেন। 2023-এর 7ই অক্টোবরে হামাসের অতর্কিত হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার যে ফাঁক ফোকর বের করে দিয়েছিল, তার দায় সরাসরি বর্তেছে নেতানিয়াহুর উপর। দ্য গার্ডিয়ানের একটি বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েলি সাধারণ জনগণের একটি বড় অংশ মনে করে নেতানিয়াহুর অতি জাতীয়তাবাদী রাজনীতি, গোয়েন্দা এবং সামরিক নজরদারিকে দুর্বল করে দিয়েছিল। আমাদের দেশে পুলওয়ামা বা পহেলগাঁও নিয়ে বিরোধীরা কিন্তু ঠিক একই অভিযোগ তুলেছে। লন্ডন ভিত্তিক একটি অনলাইন নিউজ ওয়েবসাইট বা ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম হলো মিডল ইস্ট আই। এদের একটি প্রতিবেদনে জানা গেছে, গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখা এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তির সাথে বিবাদে জড়িয়ে নেতানিয়াহু দেশবাসীকে এই বার্তা দিতে চাইছেন যে এই কঠিন সময় তার মতো অভিজ্ঞ নেতা ছাড়া ইসরায়েল অন্য কারো হাতে সুরক্ষিত নয়। এই যুদ্ধ কেবল হামাস দমনের জন্য নয়, বরং ভোটারদের মনে তার গুরুত্ব ফিরে পাওয়ার একটা মরণপণ চেষ্টা। কিন্তু নেতানিয়াহুর সংকট বাড়িয়ে দিয়েছে পণবন্দি সমস্যা। গাজা যুদ্ধের ফলেই তৈরি হয়েছে একটা ভয়াবহ সংকট। এখনো বহু ইসরায়েলি নাগরিক হামাসের কবজায় রয়েছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী তেল আবিবের রাজপথে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা এই পরিস্থিতির জন্য নেতানিয়াহুর যুদ্ধের প্রতি অতি আগ্রহকে দায়ী করেছেন। অন্যদিকে বেনেট লাপিটের নতুন দল এই জনরোষকে পুঁজি করেই পরিবর্তনের ডাক দিয়েছে। তাদের দাবি, নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে পণবন্দীদের জীবন বাজি রাখছেন এবং গাজা যুদ্ধকে অহেতুক টেনে লম্বা করছেন। স্পেশাল ইউরেশিয়ার বক্তব্য অনুযায়ী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েলের শীতল সম্পর্ক নেতানিয়াহুকে আরও বেশি একঘরে করে ফেলেছে। ইরানের হাতে হারও তাকে কোণঠাসা করেছে। এই শূন্যস্থান পূরণ করতেই তিনি এখন আঞ্চলিক শত্রু হিসেবে তুরস্ককে বেছে নিয়েছেন, যাতে দেশের ভেতরেই ফের একটা যুদ্ধের আবহ জাগিয়ে তোলা যায়। আজকের ইসরায়েল এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। একদিকে বেয়াদ নামের নতুন দলের প্রতিশ্রুতি, শান্তি এবং সংস্কারের কথা বলা, অন্যদিকে নেতানিয়াহুর রণকৌশল, যুদ্ধ এবং জাতীয়তাবাদের। ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র লা মন্দ লিখেছে, ইসরায়েলি ভোটাররা এখন কি দীর্ঘস্থায়ী যুদ্ধের অনিশ্চয়তা বেছে নেবেন, নাকি এক নতুন নেতৃত্বের দিকে ঝুঁকবেন? সেটাই হবে 2026-এর নির্বাচনের মূল কথা। গোটা বিশ্ব এখন তাই এই ভোটের দিকে তাকিয়ে রয়েছে। তবে এটা নিশ্চিত যে নেতানিয়াহুর অন্য লড়াইটা এবার আর কেবল ক্ষমতার নয়, তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার। তবে ঘরের রাজনৈতিক চাপ ছাড়াও তার পিছু কিন্তু ছাড়ছে না আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়।
2024 সালের শেষ থেকেই আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রক্রিয়া চালু করে দিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আদালত মনে করছে গাজায় সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় রসদ পৌঁছতে বাধা দিয়ে তিনি একটা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছেন। অন্যদিকে তার আন্তর্জাতিক মুরব্বি ডোনাল্ড ট্রাম্প ইরান এবং লেবানন ইস্যুতে নেতানিয়াহুর সাথে একমত নন এবং সেই জন্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর মতভেদ দেখা দিয়েছে। কিছু মিডিয়া রিপোর্ট বলছে ট্রাম্প একটা যুদ্ধবিরতির চুক্তির পক্ষে থাকলেও নেতানিয়াহু তা মানতে নারাজ। এটাই হোয়াইট হাউসের সঙ্গে নেতানিয়াহুর একটা সম্পর্কে ফাটল ধরাচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী প্রকাশ্যেই ঘোষণা করেছেন সুযোগ পেলেই যুদ্ধ অপরাধী নেতানিয়াহুকে তিনি পাকড়াও করবেন। অন্যদিকে রয়েছে আরব এবং মুসলিম বিশ্বের কাঁটা। তুরস্কের সাথে তার বর্তমান সংঘাত এবং গ্রেটার ইসরায়েলের ধারণাকে কেন্দ্র করে আরব এবং মুসলিম দেশগুলো একযোগে নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছে। তারা এটাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি একটা হুমকি বলে মনে করছে। আর সবার উপরে রয়েছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস বারবার সতর্ক করেছেন যে মধ্যপ্রাচ্য সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি নেতানিয়াহুর ক্রমাগত যুদ্ধের নীতিকে ভ্রান্ত বলে অভিহিত করেছেন। অর্থাৎ সামগ্রিকভাবে নেতানিয়াহু এখন আন্তর্জাতিক মঞ্চে আগের চেয়ে অনেক বেশি কোণঠাসা এবং অনেক দেশই তাকে গাজা এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার আসল পান্ডা হিসেবে মনে করে। বিশ্বমঞ্চে এবং দেশের ভোটে কি নেতানিয়াহু শেষ পর্যন্ত পরাস্ত হবেন? আর তাহলে জেলে কি তাকে যেতেই হবে? এ বিষয়ে আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।